এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের কোনো শঙ্কা নেই জানালেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন, মিলেছে 30 জনের সম্পৃক্ততা। রোববার ট্রাইব্যুনালে দাখিল। শেরেবাংলা নগর থানার মামলায় আদালতের সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল 10 দিনের রিমান্ডে চেয়ে আবেদন পুলিশের। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভাবনায় স্বস্তিতে ইউরোপীয় ইউনিয়ন, জানালেন আমির খসরু। ভবিষ্যতে কার্যকর সংসদের আশা। তরুণ প্রজন্মকে রক্ষায় দেশ মাদক মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকে মুগ্ধ উপড়ে পড়ছে উন্নয়ন। ইরানের যোদ্ধারা সর্বদা প্রস্তুত, শত্রুকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ার। গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে কঠোর অভিযান। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের 247 রানের জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। 1 উইকেটে 100 রান পার। পার্থুম নিশাঙ্কার অর্ধশতক। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর 2797টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 12.5 লাখ শিক্ষার্থী। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পেতে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে রাজধানীর ভাসান টেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত ফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। আর জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে একে একে হলে প্রবেশ করানো হয়। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2797টি কেন্দ্রে অংশ নিয়েছেন 12,51,111 জন পরীক্ষার্থী। কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। সিকিউ ভালো হয়েছে, এমসিকিউ একটু খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছুতে আলহামদুলিল্লাহ। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর এমসিকিউ শীটটা অনেক একটু হার্ড হয়েছে এমসিকিউটা গতবারের তুলনায়, আর সিকিউ কোশ্চেনটা ইজি ছিল। আমরা ভাবছিলাম যেহেতু এবার ইউনুস সরকার এসএসসি একটু ডিফারেন্ট ভাবে হয়েছে, হার্ড ছিল ম্যাথ, আমরা অ্যাজিউম করেছিলাম যে এবার আমাদের হয়তো টাফ হতে পারে, বাট না, আলহামদুলিল্লাহ প্রশ্ন খুবই ইজি ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ সবার কাছে যে জিজ্ঞাসা করছে ওর বান্ধবী থেকে, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, নাকি বলে কমন পড়ছে সব। তো আবার পরিবেশে তো আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ফাইল চেকের মাধ্যমে যাতে কেউ কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে, কর্তৃপক্ষ সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস রোধে সরকারের তৎপরতার পাশাপাশি দ্রুত সময়ে ফল প্রকাশের কথাও জানান। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে। যতটুকু করণীয়, অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিং এর মাধ্যমে সেগুলো করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 81,882 জন। নিয়ম মানে সাফল্য, নির্দেশনা মানে নির্বিঘ্ন পরীক্ষা। সেই সঙ্গে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় এবারের এইচএসসির মাঠে বইছে শান্তির বাতাস, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাইরে সারা দেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা। বেশিরভাগ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয় পরীক্ষার্থীদের। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা, যাদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যবিধি মেনে হলে আসতে দেখা যায়। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে একযোগে সারা দেশে শুরু হয় পরীক্ষা।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 144টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক। হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়। ভিত্তিক সহ টোটাল আমার 18টা কেন্দ্র ভিজিলেন্স টিম গঠন করেছে। প্রায় 100 থেকে 160 জন কর্মকর্তা এই ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবে। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 106টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা, তবে সেখানে বেশিরভাগ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। খুবই সুন্দরভাবে ছেলেমেয়েরা ঢুকছে এবং এখানে স্যানিটেশনের ব্যবস্থা আছে। আমরা 3টা পয়েন্টে স্যানিটেশন রেখেছি। কুমিল্লায় অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। সকাল 9টায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় শিক্ষার্থীদের। এ সময় ভালো প্রস্তুতির কথা জানান পরীক্ষার্থীরা। কলেজে টিচার যথেষ্টভাবে আমাদের গাইড করছে। ইভেন আমাদের অধ্যক্ষ বলেন, উপ অধ্যক্ষ বলেন, সবাই মোটামুটি গাইড করছে যে প্রস্তুতি ভালো নেওয়ার জন্য। ইভেন আমাদের প্রস্তুতি ওই বছর ভালোই। রংপুরেও কড়া নিরাপত্তায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর বাইরে সারা দেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা। বেশিরভাগ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয় পরীক্ষার্থীদের। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদন ও অন্য ডকুমেন্ট পর্যালোচনা করে রোববার আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউটর মিজানুর ইসলাম। তদন্ত সংস্থার প্রতিবেদনে আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে। এর আগে গেল 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যার তদন্ত 1 মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দেন। 14 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। তবে এর আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। গেল বছরে 16 জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নির্বাচন নিয়ে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিন রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারক। এর আগে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এছাড়া সাবেক সিইসি KM নুরুল হুদাকে আবারও 10 দিন রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। নতুন করে 3 সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের রিমান্ডের বিষয়ে ব্রিফ করছেন আইনজীবী। আমরা সরাসরি চলে যাব সেখানে। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের রিমান্ডের বিষয়ে জানাতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আপনি আমাদের জানাবেন সাবেক সিইসি রিমান্ডের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, সাবেক সিইসি রিমান্ডের বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি চলে যাব সেখানে। সেখানে 3 দিনের
রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানের বিএনপি কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আমির খসরু জানান, বৈঠকে শ্রমিকদের অধিকার, জবাবদিহিতা এবং সংসদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের আগামী দিনের চিন্তা, এগুলো নিয়ে আলোচনা করেছেন এবং নির্বাচন অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। মাদকের অপব্যবহার ও পাচারের কারণে মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি, ধ্বংস হচ্ছে যুবশক্তি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাই দেশকে মাদক মুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখার আহ্বান জানান উপদেষ্টা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমাদেরকে অপরাধী হিসেবে ট্রিট না করে আমাদেরকে যদি সমাজের মূল স্রোতধারায় ফিরে আসার জন্য আমাদেরকে সাহায্য করে, সেক্ষেত্রে আমরা খুবই অনুপ্রাণিত হব। মাদক নির্মূলে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রায় 18 কোটি জনসংখ্যার দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমান নিয়োজিত জনবল রয়েছে 2943 জন। এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত রয়েছে 1622 জন। 64 জেলায় একটি বিশেষ জোন, 8টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং 8টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচানোর তাগিদ দেন তিনি। এই সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 126 জন সাংবাদিকের নামে মামলা হলেও গ্রেফতার হয়েছে 15 জন। গ্রেফতার হওয়া সাংবাদিকদের জামিনের ব্যাপারে সরকার কিংবা মন্ত্রণালয় কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর সিরচাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। কারো অন্যায় তদবির না মানলেই কিছু গণমাধ্যম ও ইউটিউবার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয়। দেখছেন সংবাদ দুপুর।
সবুজ বনায়নে ঢাকাকে নতুন পরিকল্পনায় সাজানো শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। সেখানে কোনো জায়গা খালি থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর তাপমাত্রা কমাতে শহরে সড়কের পাশে গাছ লাগানোর পরামর্শ দেন উত্তর সিটির প্রশাসক। একই সঙ্গে সুপরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে পূর্বাঞ্চলকে উত্তর সিটির আওতায় আনার কথা জানান রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বায়ু দূষণ কমানোর লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে বনায়ন কর্মসূচি। বৃহস্পতিবার সকালে পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে বনায়ন কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃক্ষরোপণ শেষে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, পরিবেশ বান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে এ বনায়ন কর্মসূচি। বায়ু দূষণ রোধে ঢাকায় কোনো ওপেন সয়েল থাকবে না বলেও জানান তিনি। ঢাকায় কোনো ওপেন সয়েল থাকা যাবে না যেখান থেকে ডাস্ট উঠবে। সুতরাং এই ডাস্টগুলোকে কভার করার জন্য আমাদের জিরো সয়েল একটি প্রকল্প আমরা মাথায় নিয়েছি, একটি অ্যাকশন আমরা মাথায় নিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে সারাদিন আমরা বিভিন্ন কর্মকাণ্ড করব। আরেকটি বড় কাজ আমরা করছি এই শহরের তাপমাত্রা কমানোর জন্য। শহরের তাপমাত্রা যদি আমরা কমাতে চাই তাহলে শহরের মধ্যে প্রচুর ওয়াটার বডি এবং গাছ তৈরি করতে হবে। ঢাকাকে জিরো সয়েল এলাকা করার লক্ষ্যে সেপ্টেম্বর থেকে কার্যক্রম হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। আমরা জিরো সয়েলের যে কনসেপ্টটার কথা বলছি সেটা বায়ু দূষণ রোধে আমাদের একটা কর্মসূচি হবে। এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের পাশাপাশি ঢাকার অধিবাসীরা সকলেই অংশগ্রহণ করুক, এটাই আমরা চাই। আমরা আমাদের মতন কাজ সরকারি পর্যায়ে যা করার করে যাব। আমি নিশ্চিত যে আমার বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্ম পরিকল্পনা দেবে, যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব। সবাইকে ছাদ বাগান করার আহ্বানও জানান উপদেষ্টা। আপনাদের যাদের বাড়িতে ছাদ আছে গাছ লাগান। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টের আগে বিএনপি নেতা কর্মীদের উপর পুলিশের দমন পীড়ন ছিল তীব্র। সেই সব পুলিশ কর্মকর্তা এখনও সাভার আশুলিয়ায় সক্রিয় আছে। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ তৎকালীন সরকারপন্থী শক্তিগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। আর বিএনপি নেতাকর্মীরা আছেন চরম উৎকণ্ঠায়। সহকর্মী দাওয়ানি মনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2022 সালের 31 আগস্ট বিএনপি নেতা খোরশেদ আলমের বাসায় মিলাদের সময় ককটেল উদ্ধারের নামে নাটক সাজান ডিবি ইন্সপেক্টর কামাল হোসেন। এতে গ্রেপ্তার হন 29 বিএনপি নেতাকর্মী, যাদের রিমান্ডে এনে করা হয় ভয়াবহ নির্যাতন। এটি ছিল এ ধরনের শত শত ঘটনার একটি, যেখানে পুলিশ কর্মকর্তা স্বৈরাচার সরকারের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা, ক্রসফায়ার, হয়রানি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অত্যাচার চালাতেন। এদেরই একজন কামাল হোসেন বর্তমানে আশুলিয়া থানায় তদন্ত ওসি পদে বহাল থাকায় বিএনপি নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি করি এই কারণেই আমাদেরকে খুব পরিমাণে নির্যাতন করে অ্যারেস্ট করে নিয়ে যেত। হয়তো বা রাত্রে বাসায় ঘুমাইতে পারতাম না, বাসায় থেকে ধরে ধরে নিয়ে যেত, মানে বলতো হিসাব যাতে বলছে সেই জন্য নিয়ে মামলা দিয়ে দিয়েছে। গত 10 মাসে আশুলিয়া থানায় 5 বার ওসি বদল হলেও প্রতিবারই তদন্ত হিসাবে দায়িত্বে ছিলেন কামাল হোসেন। এই সময় জুলাই আগস্টের দায়ে হওয়া মামলাগুলোতে বিএনপির সভাপতি সহ বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সর্বশেষ 11 জনের হত্যা মামলাতেও বিএনপি নেতাদের আসামি করা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিএনপি বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সুযোগ নিয়ে করেছে বিক্ষোভ মিছিল। বিএনপি নেতারা শঙ্কা করছে অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই পুলিশই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার কাজ করবে। আমার বাড়ির ঘটনা দেখানো হইল যে আমার বাড়ির বিরিয়ানির ড্যাগের ভিতরে ককটেল, 3000-এর অধিক অতিথি ছিল। খাবার তারা নিয়ে গিয়ে পুলিশ ওইখান থেকে বিস্ফোরক দ্রব্য বের করলো, ককটেল বের করলো। এগুলো সবই পুলিশের বানানো ছিল। এই সব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে। যারা এদের সাথে গ্রহস্থিয়া আছে এদের সবাইকে তো চেঞ্জ করা হয়েছে, তার পর্যায়ক্রমে চেঞ্জ করা হচ্ছে। হেডকোয়ার্টার থেকে কিছু চেঞ্জ হয়, কিছু আমাদের সব তো আর আমাদের ইয়েতে না, কিছু হেডকোয়ার্টার থেকে চেঞ্জ হচ্ছে, হেডকোয়ার্টার থেকে হয়, ডিএজ অফিস থেকে হয়। শুধু বদলি নয়, স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুষ্টিয়ার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রত্যেক রোগীর জন্য সরকার 175 টাকা বরাদ্দ দিলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার, আবার যা মিলছে তাও পরিমাণে কম। প্রতি বছর রোগীর বরাদ্দের কোটি কোটি টাকার বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছে লোক বলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাস বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। তালিকা অনুসারে ঠিকাদার মিগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প, তাও ওজনে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেয়া হয়েছে মোটা চাল। বাবুর্চি রণজিৎ বলছেন ঠিকাদারকে বিশ্বাস করে এভাবেই প্রতিনিয়ত সবকিছু বুঝে নেন তিনি। আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসে কাজ করি। এটা যত সম্ভব আছে স্বর্ণ চাল হবে, চাল দেওয়ার কথা 28 বা 50। রোগীরা বলছেন হাসপাতালের খাবারের মান একেবারেই নিম্নমানের, নাস্তাও আসে না সময় মতো। একটা পাউরুটি আর একটা কলা ওই সকাল 9টা দেওয়ার কথা, 11টা 12টার সময় দেয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কেউ নেই বর্তমানে। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আফজাল উদ্দিন বলেন হাসপাতালে লোকবল নেই, তার একার ওপরই 4টি দায়িত্ব। বাবুর্চি সব বুঝে নেয়, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এইরকম নলেজ দিয়ে আমাদের কাছে কমপ্লেন আকারে আসেনি, যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্ব জাতীয় মাছ দেওয়ার কথা থাকলেও দাম বেশি হয় ঠিকাদার দিয়েছেন ব্রয়লার মুরগি, তবে সেখানেও ছোট পিস, ওজনে তারতম্য। পাকা লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেওয়া হচ্ছে রোগীদের, তাও আবার জুটছে না অনেকের কপালে। দুপুরে ভাত দেয়, মান ভালো না, দুটো পাওয়ার হয়ে যায়, কি পাওয়ার হয়ে যায়। খাবার চালে দেয় না, যারা লোকজন আছে তারা পায়, আমার নাই জন্য আমরা পাইনি। আর ভ্যাট ও আয়করের অজুহাত দিয়ে ঠিকাদাররা বলছেন লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা। ভ্যাট ছিল 7.5%, সেই ভ্যাট আপনার 10% হয়ে গেছে। আগে আয়কর ছিল 1 লাখ টাকা পর্যন্ত 3%, এখন আপনার হয়ে গেছে 7%। ঠিকাদার তো আপনার নিজেতে দেবে না, দেবে কি? তবে সিভিল সার্জন বলছেন এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। ওখানে দেখি সত্যিকারের যদি এরকম ইয়ে থাকে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেই। কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকার মতো। মনিটরিং এর অভাবে 9/6 মাধ্যমে যার বড় একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের যোদ্ধারা সর্বদা প্রস্তুত, কোনো ভুল হলেই শত্রুকে তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির জেনারেল মোহাম্মদ পাকপুর। 12 দিনের যুদ্ধ শেষে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে কঠোর হচ্ছে তেহরান। অন্যদিকে বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সিআইএর। লুৎফুল কবিরের রিপোর্ট। ইসরায়েলের হামলায় পুড়ে ছাই ইরানের ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIBর ভবন। যুদ্ধের সময় রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে এমন হামলায় বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন IRIBর প্রেসিডেন্ট মোহাম্মদ পাকপুর। দেখতে পাচ্ছেন আমার পেছনে IRIBর স্টুডিওটি হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। উপস্থাপক তখন সংবাদ পাঠ করছিলেন, কোটি কোটি মানুষ সেই খবর দেখছিলেন, তখনই বিমান হামলা হয়। ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ থামলেও চলছে কথার লড়াই। শত্রুকে হুঁশিয়ারি করে ইরানের অভিজাত বাহিনী IRGCর জেনারেল বলেছেন কোনো ভুল হলেই তাৎক্ষণিক জবাব দেয়া হবে। আমার যোদ্ধারা প্রস্তুত, তাদের আঙুল সবসময় বন্দুকের ট্রিগারে। শত্রু যদি কোনো ভুল করে তাৎক্ষণিক সর্বশক্তি দিয়ে জবাব দেয়া হবে। জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না ইরানের সাহসী সেনারা।
ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়ন ফাঁসের পর উঠেছে নানা প্রশ্ন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালকের দাবি, পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে দিয়েছে কয়েক বছর। তবে হামলার প্রভাব খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁসের পর এ নিয়ে কথা বলেন সিআইএর পরিচালক। প্রতিবেদন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জন্য বড় মাথাব্যথার কারণ গুপ্তচর বৃত্তি। যুদ্ধের সময় যা ভুগিয়েছে দেশটিকে, এবার দেশজুড়ে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ঠেকাতে বড় অভিযানে নেমেছে এবং অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনতে যাচ্ছে তেহরান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও ৮০ ফিলিস্তিনি। এ সময় আহত হয় আরও ৪০০ জন। গেল এক মাসে বিতর্কিত সহায়তা কেন্দ্রগুলো থেকে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৫১৬ ফিলিস্তিনি, যাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও এইচসিএইচআর। কথিত ত্রাণ দেওয়ার ব্যবস্থাকে মৃত্যু ফাঁদ বলছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাচ্ছারিনি। রায়হান কবির শুভ্র রিপোর্ট। সন্তানহারা মায়ের আহাজারি, বাবার কান্না আর বাবা মা হারানো শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বাড়ছে মৃত্যুর মিছিল, ধুলোয় মিশে যাচ্ছে নগরী। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, হাসপাতালে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। তার মাঝেই দীর্ঘ হচ্ছে আহত নিহতের তালিকা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত অন্তত অর্ধশত। ওয়াইদি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০০। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আমি আমার পরিবারের জন্য খাবার আনতে যাচ্ছিলাম, হঠাৎ ইসরায়েলি আগুনের লেলিহান শিখা আমাদেরকে পুড়িয়ে ফেলল। রক্তে ভেজা খাবার খেয়ে আর কতদিন বাঁচতে হবে? মাত্র ১ কেজি আটা জোগাড় করতে গিয়ে জীবন বাজি রাখতে হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। বাচ্চাদের মুখে এক মুঠো খাবার দিতে গিয়ে পায়ে হেঁটে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে। এই মার্কিন সাহায্য কেবলই সাহায্য নয়, একটি সাক্ষাৎ মৃত্যুদূত। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে নেতানিয়াহুর বর্বর সেনারা। সেই সঙ্গে উত্তরের গাজা নগরী এবং দক্ষিণের রাফায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদেরও হত্যা করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল এক মাসে ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গোলাবর্ষণে অন্তত ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত প্রায় ৪,০০০। এই নৃশংস ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও এইচসিএইচআর। যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্র জাতিসংঘ ও প্রতিষ্ঠিত অন্যান্য মানবিক সংস্থাকে বাইপাস করে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করে সংস্থাটি। The Israeli military must stop shooting at people trying to get food. এই বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে বিশৃঙ্খলা, হতাহতের ঘটনা ও গুলিবর্ষণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিককৃত মানবিক সহায়তা কাঠামো আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বেসামরিক জনগণের খাদ্য, জরুরি সহায়তার মতো মৌলিক অধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় এবং তাদের জীবন রক্ষাকারী সেবায় প্রবেশ বাধা দেয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। ত্রাণের নামে তৈরিকৃত মৃত্যু ফাঁদ নিয়ে বিশ্বজুড়েও বইছে সমালোচনার ঝড়। মঙ্গলবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থা একটি ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। মেক্সিকোয় একটি ধর্মীয় উৎসবে গুলিবর্ষণের ঘটনায় প্রাণ গেছে ১২ জনের, আহত হন আরও অনেকে। সহিংসতার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত খুঁজে বের করতে অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ক্লজিয়া। মাদক নিয়ে সহিংসতায় ২ দশকে প্রাণ হারিয়েছে প্রায় ৫ লাখ মানুষ। রায়হান কবির শুভ্রর আরও একটি রিপোর্ট। এটি মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর ইরাপুয়াতোত। বুধবারের বন্দুক হামলায় চারদিক থমথমে, বন্ধ দোকানপাট, খুব একটা নেই মানুষের চলাচল।
স্থানীয় সময় বুধবার ভোরে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট ডে উপলক্ষে জড়ো হন শতাধিক মানুষ। এ সময় নাচে গানে মেতে উঠেছিলেন তারা। হঠাৎ সে উৎসবে অতর্কিত গুলি চালায় একদল বন্দুকধারী। উৎসব পরিণত হয় শোকে। ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন এই প্রত্যক্ষদর্শী। সেন্ট জন দিনটিতে আমরা শান্তিপূর্ণভাবে পারিবারিক অনুষ্ঠান উপভোগ করছিলাম। ঠিক ওই সময় হঠাৎ একদল লোক আমাদের উপর অতর্কিত হামলা চালায়। কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছি। উৎসবে বন্দুক হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম। সংবাদ সম্মেলনে দায়ীদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনকে অভিযানের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। এটা দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি, দোষীদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে। এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। গেল মাসেও গুয়ানহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জায় অনুষ্ঠান চলাকালে গুলি করে 7 জনকে হত্যা করা হয়। চলতি বছরের প্রথম 5 মাসে এই প্রদেশেই প্রায় 1,500 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা মেক্সিকোর অন্যান্য প্রদেশের তুলনায় দ্বিগুণ। বিশ্বের অপরাধ প্রবণের অন্যতম দেশের তকমা জুটেছে উত্তর আমেরিকার মেক্সিকোর। মাদক নিয়ে আধিপত্য বিস্তারে দশকের পর দশক সংঘাতে লিপ্ত অপরাধী চক্র ও মাদক ব্যবসায়ীরা। দেশটির সরকারের পরিসংখ্যানে এসেছে 2006 থেকে মাদক সংক্রান্ত সহিংসতায় এ পর্যন্ত 5 লাখ মানুষ নিহত হন, নিখোঁজ 1,20,000। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।